প্রিয় লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আজকে এখন আমি আপনাদেরকে যে ঘটনাটা বলবো, সেই ঘটনাটা আপনাদের কাছ থেকে পাওয়া একটা ইমেইল আমি পড়ে শোনাচ্ছি। যেভাবে আছে আমি সেভাবে বলার চেষ্টা করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। লিখেছেন, পড়ে শোনার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম জাহিদ ভাই, আশা করি ভালো আছেন। আমি মামুন, লিখেছি বাগেরহাট ফকিরহাট থেকে। নিশির ডাকে এটা আমার পাঠানো দ্বিতীয় ঘটনা। প্রথমটা হয়তো প্রচারযোগ্য ছিল না, প্রচার হয়নি। কাজের ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য দ্বিতীয় ঘটনাটি টাইপ করা। আশা করি এই ঘটনাটি আপনার এবং আপনার শ্রোতাদের ভালো লাগবে। ঘটনাটি 1966 সালের দিকে আমার বাবার সাথে ঘটা। সম্পর্কে তিনি আমার দাদু হন, বাবা চাচা ঘটে। এভাবেই ঘটনাটা আমার বাবার সাথেই শোনা। যদি ঘটনাটি বড়, আমি যথাসম্ভবত ছোট করে গুছিয়ে লেখার চেষ্টা করতেছি। বেশ আগের কথা। আমার দাদু ছিলেন একজন নামকরা কবিরাজ। তিনি একজন অনেক বড় কবিরাজ ছিলেন। যুবক বয়সী, ভীষণ সাহসী, গানও গাইতে পারতেন বেশ। গ্রামে গানের আসর প্রতি বছরেই তিনি সেখানে গান গাইতেন। সবুজ গ্রাম, মাঠের শেষ প্রান্তে ছিলেন দাদুর বাড়ি। একদিন কিছু লোক তাড়াহুড়ো করে একটা মেয়েকে দাদু বাড়িতে নিয়ে আসেন চিকিৎসার জন্য। দাদু বাড়িতে ছিলেন না। মেয়েটির আচরণ ছিল অনেক অস্বাভাবিক। আশেপাশের লোকজন বাড়িতে জড়ো হয় মেয়েটিকে দেখতে। দাদু ডাক হলো। তিনি বাড়ি থেকেই লোকের সমাগম কমিয়ে দিলেন এবং মেয়েটিকে চিকিৎসা শুরু করলেন। কিন্তু মেয়েটা সেই বিক্ষোভ আচরণ, মুখ থেকে জিহ্বায় এক হাত বের হয়ে বরাবর মাটি স্পর্শ করছিল। রক্ত লুফে দুটো চোখ, নিজের চুল, নিজের হাত ছেঁড়া, এগুলো যেন দাদুকে একদম আটকাতে পারছিল না। অবশেষে তিনি যেটা ছিলেন স্বাভাবিক চিকিৎসা মাত্র, মেয়েটিকে তেল পড়া, পানি পড়া ইত্যাদি তার পরিবারকে বলে দেন পরের সপ্তাহে আবার নিয়ে আসতে হবে। দাদুর দিনগুলো অন্য দিনের মতোই কাটছিল। হঠাৎ একদিন রাতে তিনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে তার সামনে বিকৃত চেহারার একজন মাঝবয়সী নারী অবয়ব উপস্থিত হন। বলেন, আমাকে ওর থেকে আলাদা করিস না, এতে তোর অমঙ্গল হবে। ঘুম ভেঙে যায় দাদু এবং বিষয়টা সাধারণভাবে নিয়ে উড়িয়ে দেন। পরের দিন রাতেই আমার দাদি একটি স্বপ্ন দেখেন যেখানে ওই বিকৃত নারীর অবয়ব উপস্থিত হন। আমার দাদিকে বলে যান, তোর স্বামীকে বলে দিস আমাকে ওর থেকে আলাদা না করতে। সকালে বিষয়টা দাদুর সঙ্গে শেয়ার করেন এবং তিনি গিয়ে বলেন, ওটা কোনো ব্যাপার না, খুব ভালো হয়নি তোমার, এই জন্য তো এমন দেখছো। তিনি দাদিকে কিছু নিয়ম কারণ বলে দেন এবং ঘুমানোর আগে তাকে ওইগুলো পালন করতে দেন। দিনকাল ভালোই যাচ্ছিল। 7 দিন পরে মেয়েটির দাদু কাছ থেকে আনা হলো। মেয়েটির অবস্থা বেশ বাজে ছিল। আমার দাদু তো ভালোভাবে বুঝতে পারছিলেন। আর কবিরাজ দক্ষতা ব্যবহার করে তিনি দেখলেন মেয়েটির সঙ্গে একটা জিন আছে, যেটা ছিলেন একটা মহিলার জিন। পরিবারকে কথাটা জানানো হলো। আর দাদু ওর চিকিৎসার ভার দেওয়া যতটুকু ওই সম্ভব দাদু চেষ্টা করলেন। বেশ কিছু সময় ধরে কবিরাজ চালিয়ে জিনটাকে বিদায় করলেন তিনি। কে জানতো বিদায় করা ওই জিনটি আমার দাদুর সংসারের জীবনে একসময় কাল হয়ে আসবে। আমার দাদি ছিলেন গর্ভবতী। একটা কারণে আমার দাদি একদিন রাতে ফিরে আসলেন হাতে হারিকেনে আলোয়। সে আলোয় তিনি বাড়ির উঠানের পাশে সজনে গাছের নিচে কিছু একটা দেখতে পারলেন। গোয়ালের গরু টরু পারে ভেবে তিনি একটু এগিয়ে দেখার চেষ্টা করলেন। কাছে গিয়ে তিনি যা দেখলেন পেছনে কোনো যুক্তি কাটে না। তিনি দেখলেন সজনে গাছের নিচে বসে আছে রাতের স্বপ্নে দেখা সেই বিক্ষোভ নারীর অবয়ব। তার গলায় ছিলেন লাল লাল গোল ছাপ, রক্তের মতো চোখ, একটি দৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে। এই দৃষ্টি দেখে দাদি আর নিজেকে ঠিক রাখতে পারেনি, চিৎকার করে জ্ঞান হারায় তিনি। জ্ঞান ফিরে আসে
ফিরে আসার সাথে সাথেই সবকিছু খুলে বলেন। পরের দিন দাদি তার বাড়ি বন্ধ করে দেয় এবং বেশ কিছু বেশ কিছুদিন তেমন কোনো আর হয়নি কিছু। একদিন রাতে দাদির পেটে খুব ব্যথা অনুভব করেন। প্রথমবারের মতো বাচ্চা প্রসব করলে তিনি তার মা বাচ্চা হাতে নিয়ে নিজেই অবাক। বাচ্চাটি ছিলেন মৃত এবং তার গলায় ছিল লাল লাল চোখ। চোখ দুটো ছিল রক্তের মতো লাল, যেন দাদি সেই রাতে সজনে গাছের নিচে দেখা সেই নারীর অবয়ব একটি মূর্তি। পরিবারের শোকের ছাপ। তাড়াতাড়ি দাফন কার্য শেষ করা হয়। বাচ্চাটা এই মর্মান্তিক ঘটনার পর 2-3 মাস সবকিছু স্বাভাবিক ছিলেন। একদিন পাশের গ্রামে একটা পালার গানের মঞ্চ দাদু সময় মতো সেখানে উপস্থিত হন। অনুষ্ঠান শেষ করে মাঝরাতের দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। জানতো ওই রাতে আস্বাদিত একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে তার সাথে। বাড়ি ফেরার পথে ছিলেন একটা নদী। নদীর রাস্তা ধরে ওই রাতে খেয়ার ঘাটে পৌঁছালেন দাদু। একটা মাত্রই চিংড়ি ঘাটে ছিলেন। নদী পার হলেন তিনি। নদীর দূরে ছিলেন একটা শ্মশান ঘাট। সেটা সামন দিয়েই বাড়ি আসতে হয়। শ্মশান ঘাটে পার হলেন। ঘুটঘুটে অন্ধকার, নিস্তব্ধতা বিরাজ করছিল চারদিকে। হঠাৎ তিনি ব্যাটারি একটা টর্চ নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি নাকে খুব বাজে একটা গন্ধ অনুভব করলেন। পেছনে একজন আছে। গ্রামের অন্য কেউ। এটা ভেবে টর্চ ঘুরিয়ে মারেন। তিনি কিছু দেখতে পান না। তার মধ্যে একটা কামড় দিয়ে উঠল। জলদি দোয়া পড়ে নিজের শরীরটাকে বন্ধ করে নেন এবং তার বাড়ির পথে যাত্রা শুরু করেন। কিন্তু তার মধ্যে একটা অবিরস্ত অস্থিরতা কাজ করে যাচ্ছিল। মাঠের শেষে ছিল কাঁঠাল তোলার সেই বিরাট বাগান। দিনের বেলায় সেখানে যায় না, রাতের বেলায় ওদিক দিয়ে যাওয়ার মতোই অসম্ভব। দাদু চলাচল ওই রাস্তায় দিয়েই, তবু ওই রাস্তায় এখানে দিয়ে যেতে হবে ভেবে নিজেই যাচ্ছিলেন। রাত্রি অনেক, অল্প সময় বাড়ি যেতে হলে ওই রাস্তা করতে হবে। বেশ কিছু না ভেবে এই রাস্তা দিয়ে বাড়ির পথে যাত্রা শুরু করেন। বেশ কিছু দূর এগিয়ে যাওয়ার পর নাকে তিনি গন্ধটা পেলেন। গন্ধটা স্বাভাবিক এসে তীব্র হতে লাগলো। তিনি নিজেকে বোঝাতে চাইলেন না এটা এমন কিছু না, কিন্তু ভয় তাকে ঝাপসে ধরেছে চারদিক থেকে। পেছন থেকে এবার অদ্ভুত কিছু আওয়াজ তার কানে আসলো। তিনি পেছনে একবারও তাকায়নি, তাই টর্চ হাতে সোজা এগিয়ে যান। হঠাৎ তার মনে হলো শুকনো পাতার উপর দিয়ে কেউ যেন হেঁটে। মর্মর আওয়াজ, এমন আওয়াজ করে কেউ একজন তার পাশে হাঁটছে। মনের অজান্তে পাশে ভয়ঙ্কর বাগানের দিকে তার টর্চের আলো চলে যায়। আলো তিনি যা দেখতে পান হয়তো সেটার জন্য ওই রাতে অপেক্ষা করছিল। হালকা আলোয় তিনি দেখতে পেলেন পাশে একটা কবরের মাটি ভেঙে কি যেন বের হয়ে আসছে। শিয়াল টিয়াল হবে হয়তো, এটা ভেবে নিলেন তিনি। কিন্তু না, ওটা আর কিছু ছিল না। ওটা ছিল দাদুর স্বপ্নে দেখা সেই বিক্ষোভ নারীর অবয়ব। দাদু বুঝতে বাকি রইল না, আজ খুব খারাপ কিছু ঘটতে চলেছে তার সাথে। হঠাৎ করে লাইটটা হাত থেকে পড়ে বন্ধ হয়ে যায়। ভয়ে একদম গ্রাস করে ফেলে তাকে। করবেন ভেবে পাচ্ছিলেন না। ঘুটঘুটে অন্ধকারের মাঝে নিজেকে অসহায় মনে হলো। এবার সেই নারী অবয়বটি বলতে থাকলো, বলছিলাম আমাকে ওর থেকে আলাদা করিস না। প্রতিটি হালকা প্রচন্ড হতে লাগলো। ওটা এগিয়ে আসছিল। দাদু অনুমান করছিল পেছন থেকে চাপতে ধরলো দাদুকে। অবয়বটি অনেক চেষ্টার পরেও নিজেকে ছাড়াতে পারছিলেন না। আল্লাহকে বারবার স্মরণ করলেন এবং নিজেকে
নিজেকে হাত থেকে আলাদা করার চেষ্টা করেছিলেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। বারবার ওনার পিঠের ওপর চাপ সৃষ্টি করছিলেন অভয়পুরী। ওই বুঝতে তার দেহে প্রাণ বেরিয়ে যায়। নিস্তেজ হয়ে যান তিনি। শেষ চেষ্টা করবেন এবং এটা ভেবে আল্লাহু আকবার বলে জোর ঝাঁকি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলেন, কিন্তু মুহূর্তের মধ্যেই জন্য নিজেকে হালকা মনে হলো। শরীরের ওপর বোঝাটা হাত নেই। শুরু করলেন তিনি। দিকে দিয়ে যাচ্ছেন জানেন না, কতটা সময় নিয়ে দৌড়াচ্ছেন তাও মনে নেই। মনে আছে তার জ্ঞান হারানোর আগে উনি সামনে হালকা আলো দেখতে পেয়েছিলেন। বাঁচার শেষ চেষ্টা। তিনি শরীরে বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়। তার শরীরে বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়। পরে এলাকায় এক সনাতন কবিরাজের কাছে দাদুকে নিয়ে গেলে তিনি বলেন, মেয়েটির কাছ থেকে ওই জিনটিকে আলাদা করার জন্য এত কিছু ঘটেছে। এমনকি আমার দাদির সন্তান নষ্ট হওয়ায় ওই জিনটি দায়ী। পরে ওই কবিরাজ সেই বৃক্ষ নারী জিনটিকে এবং তাকে একটি বোতলে ভরে বৈভব নদীর পানিতে ফেলে দেন। এরপর অনেক বছর জীবিত ছিলেন দাদু। জীবনের চলার পথে আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারেননি। কোমরের উপরের অংশে বাঁকা হয়ে যান তার। মাথা নিচের দিকে ঝুঁকে লাঠি ভর করে হাঁটতে হতো তাকে। এরপর তিনি অনেক বছর জীবিত ছিলেন, যার সন্তান বাবা হয়েছিল। তার সাথে পরিবারের সাথে এমন আর কখনো হয়নি। এই ছিল ঘটনা। ধন্যবাদ আর এই ঘটনাটি পড়ে শোনানোর জন্য। ধন্যবাদ সকল শ্রোতাকে ধৈর্য ধরে